Good morning, dear students. You all are fine, right? So আমরা গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসের আর একটু অংশ বাকি ছিল আমাদের, সেটাই আমরা শুরু করব আজকে। হ্যাঁ, আমাদের রুলস 41 থেকে শুরু হবে। রুল 41 আমরা একটু লিখে রাখি। রুল হবে 41, এখান থেকে আমরা শুরু করব। এই যে এখানে দেখো কিছু টাইম ফ্রেজ দেয়া আছে, যেমন ধরো ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, মানে কি সব পাস্ট টাইম ইন্ডিকেট করে, সব অতীতকালের সময়, হ্যাঁ আগের সময় ইন্ডিকেট করে। তাহলে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটু রুলসের মধ্যে লিখি, যেমন ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট নাইট। ওকে, তারপর লিখতে পারি এরকম লাস্ট উইক, লাস্ট মান্থ, এটসেট্রা। মানে অতীতের সময়, এগুলো সব পাস্ট টাইম, এগুলো সব কি পাস্ট টাইম, এগুলো সব অতীত সময় ইন্ডিকেট করে। ঠিক আছে, সো অতীতকালের যদি কোনো সময় ইন্ডিকেট করে, সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট। ওকে, যেমন ধর আমরা বললাম yesterday we visited the zoo. yesterday we visited the zoo. এই যে দেখো yesterday, এটা একটা পাস্ট টাইম ইন্ডিকেট করেছে, সেজন্য ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু ফর্ম বসলো কি ভিজিট, ভিজিটেড, ভিজিটেড, তাই না? তার মানে পাস্ট টেন্স। ওকে, এটা। তারপর দেখো রোল 42 তে কি আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স হয়। ঠিক আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো সবসময় সিম্পল পাস্ট। তাহলে আমরা এরকম লিখতে পারি রুল 42, it is time or it is high time plus simple past tense. It is time or it is high time plus simple past. তাহলে লেখো, দেখি এরকম, it is high time we took the right decision. ওকে, মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এটাই সময়। ইট ইজ হাই টাইম উই টুক দ্য রাইট ডিসিশন, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। ওকে, সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই ফ্রেজগুলোর পরে যদি ভার্ব বসে, সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স বসাবো, সিম্পল পাস্ট টেন্স। ওকে, তারপর দেখো আই উইশ, আই ফ্যান্সি দ্বারা বাক্য শুরু হলে দুটি ক্লজের মাঝে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো থাকলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট হয়। ওকে, বি ভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে সকল ক্ষেত্রে ওয়ার বসে। ওকে, এটা আমরা একটু দেখবো। রুল 43, এটা একটু কমপ্লেক্স রুল, এটা একটু আমাদেরকে দেখতে হবে। ওকে, রুল 43 তে কি বলেছে দেখো, বলেছে আই উইশ, আই ফ্যান্সি দ্বারা বাক্য শুরু হলে বা দুটি ক্লজের মাঝে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট বসে। যেমন এরকম লিখতে পারি, আই উইশ আই কুড ফ্লাই। এই যে কুড ফ্লাই হলো, হ্যাঁ। তারপর দেখো এরকম, he talks as if he knew everything.
দেখো এই যে আই উইশ আই কুড ফ্লাই, এই যে ক্যান এর পাস্ট টেন্স হলো কুড। আবার দেখো এখানে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তাহলে আই উইশ আই ফ্যান্সি এরকম সেন্টেন্স, অথবা যদি আমরা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ দিয়ে দেই, হ্যাঁ অ্যাজ দো, যেমন ধরো she walks as though she walks as though she could be a tortoise, মানে কচ্ছপ গতিতে হাঁটে। ঠিক আছে, আচ্ছা এই এক্সাম্পলটা একটু জটিল হয়ে গেছে তোমাদের জন্য, এটা বাদ দিলাম আমরা। আগে দুইটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত বাক্যে ভার্ব আসলে সেটার পাস্ট টেন্স হয়, অথবা আই উইশ আই ফ্যান্সি এই টাইপের সেন্টেন্স হলে কি মূল ভার্বের আগে আমরা একটা কুড অথবা উড বসাবো। সেটাই বলছে এখানে, আই উইশ আই ফ্যান্সি দ্বারা বাক্য শুরু হলে দুটি ক্লজের মাঝে, আই উইশ আই ফ্যান্সি দ্বারা বাক্য শুরু হলে অথবা দুটি ক্লজের মাঝে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। বি ভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহার হলে সকল ক্ষেত্রে ওয়ার বসে। ওকে, এই দেখো আই উইশ টুডে ওয়ার ফ্রাইডে, আই উইশ টুডে ওয়ার ফ্রাইডে। I wish I were a king. I wish I were a king. ঠিক আছে, এই যে দেখো এক্ষেত্রে সব বিগুলাই ওয়ার, এটাকে বলে ইম্পসিবল পাস্ট। কি বলে? এটাকে বলে ইম্পসিবল পাস্ট। এই জন্য ওয়াজ না হয়ে ওয়ার হলো, আই উইশ আই ওয়াজ আ কিং না হয়ে আই উইশ আই ওয়ার এ কিং হলো। ঠিক আছে, এবার দেখি আমরা 44, রুল 44 বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসে এবং সাবজেক্টের পরে মূল ভার্ব বসে। ওকে, যেমন ধরো হোয়াট ডু ইউ লাইক, এই যে ইউ তার আগে একটা অক্সিলারি ভার্ব বসালাম আমরা ডু। আবার দেখো ডিড ইউ রাইট আ লেটার ইয়েস্টারডে, তাহলে দেখো এই যে ডিড ইউর আগে বসালাম ডিড। আবার ডু আই নট লাইক হিম, তার মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগেই অক্সিলারি ভার্ব বসে। ঠিক আছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসটা এরকম হবে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ওকে, এবার রুল 45 এ দেখো কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লজ পাস্ট টেন্স হলে অন্যটি পাস্ট টেন্স হয়, তবে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, এবার আমরা এটা রুল নাম্বার হচ্ছে 45 এ চলে যাব। রুল 45 বলেছে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লজ পাস্ট টেন্স থাকলে অন্যটিও পাস্ট টেন্স হয়, তবে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। দেখো when he finished the work, when he finished the work he went to bed, when he finished the work he went to bed। তাহলে যে ফিনিশটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আবার এই ওয়েন্টটাও হয়ে গেছে ভার্বের পাস্ট ফর্ম V2। ওকে, তার মানে কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ এখানে একটা মেইন ক্লজ আছে, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। আমরা জানি যে যেই সেন্টেন্সে একটা মেইন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে।
এবার দেখো এই সেন্টেন্সটাতে কমপ্লেক্স সেন্টেন্সে যদি একটা পার্ট পাস্ট টেন্স হয় অন্য পার্টটাও পাস্ট টেন্স হবে, এটাই বলছি এখানে। কিন্তু ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কি হয়, ধরো এরকম he said that the sky is blue, এক্ষেত্রে the sky was blue হবে না, is হবে, কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এটা কি ইউনিভার্সাল ট্রুথ, তাহলে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। এরপর দেখো উড দ্যাট এর পরের সাবজেক্টের ভার্বের পাস্ট টেন্স হয়। ওকে, বলছে উড দ্যাট এর পরের সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম হয়, বিশেষ করে কুড বসে, কি বসে, কুড বসে। উড দ্যাট আই কুড ফ্লাই লাইক আ বার্ড, তাহলে উড দ্যাট থাকলে সাবজেক্ট আসলে তারপরে কি হবে, একটা কুড বসে, কি বসে, কুড। এই যে উড দ্যাট আই কুড ফ্লাই লাইক আ বার্ড, এটা খুব সিম্পল রুল, এটা লিখলাম না আমরা। 45টা ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, এবার 47-এ চলে আসি। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট প্রভৃতি দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে দ্বিতীয় ক্লজের ক্যান কুড মে মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এরকম সেন্টেন্স ধরা লিখলাম আমরা। এটা হচ্ছে রুল 47। কি হচ্ছে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এরকম সেন্টেন্সে সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, এরকম সেন্টেন্সকে আমরা কিভাবে করব, তাহলে এরকম উই ইট সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট উই মে লিভ। ওকে, তাহলে দেখো এই যে এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট যে কোনো একটা বসানো যাবে, তার মানে কি একটা মডাল অক্সিলারি দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এখানে লিখবো প্লাস সাবজেক্ট প্লাস মডাল প্লাস V1, এই। ওকে, আমি আবার বুঝিয়ে দিই, এটা এটা তোমাদের জটিলতা থাকতে পারে। দেখো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট প্রভৃতি দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হয়ে থাকলে দ্বিতীয় ক্লজের ক্যান কুড মে মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, মানে মডাল অক্সিলারি পরে আমরা জানি কি ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে। যেমন দেখো, দ্য স্টুডেন্টস স্টাডিড ডিলিজেন্টলি সো দ্যাট দে মাইট সিকিউর, কারণ ওই স্টাডিড বলেছে, আগের অংশে পাস্ট হলে পরের অংশ পাস্ট হবে। কিন্তু পরেরটায় দেখো, দ্য প্রেসিডেন্ট স্পিক্স লাউডলি ইন অর্ডার দ্যাট দ্য অডিয়েন্স ক্যান হিয়ার, এটাও প্রেজেন্ট টেন্স, মডাল অক্সিলারি বসেছে প্রেজেন্ট ফর্মে, ক্যান বসেছে। আর যদি আগেরটায় পাস্ট টেন্স হতো তাহলে কুড হয়ে যেত। এবার দেখো রুল 48 কি বলেছে, অ্যাজ সুন অ্যাজ দ্বারা কোনো কমপ্লেক্স সেন্টেন্স আরম্ভ হলে সেন্টেন্সটির উভয় ক্লজটি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স হয়, সিম্পল পাস্ট টেন্স হয়। যেমন অ্যাজ সুন অ্যাজ আই থট অ্যাবাউট হার শি কল্ড মি, তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তার দুইটা পার্টই কি হবে, সিম্পল পাস্ট। ওকে, 47টা ইম্পর্টেন্ট রুল ছিল, সেটা মার্ক করে রাখি আমরা, কিন্তু 48টা খুবই সিম্পল, এটা আমরা অমিট করে গেলাম, শুধুমাত্র একটু দেখে গেলাম যে অ্যাজ সুন অ্যাজ দ্বারা কোনো কমপ্লেক্স সেন্টেন্স আরম্ভ হলে সেন্টেন্সটির উভয় ক্লজটি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। ওকে, আমরা আরেকটু এক্সাম্পলটা লিখি তাহলে একটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে রুল 48, লিখলাম as soon as the teacher entered the class the students stood up. Okay, কি বলেছে, as soon as the teacher entered the class the students stood up, তাহলে as soon as দিয়ে সেন্টেন্স শুরু হলে এখানে হবে ভার্বের পাস্ট ফর্ম, আর এখানেও কি হবে, ভার্বের পাস্ট ফর্ম, স্টুড আপ হয়ে গেল। ওকে, সো as soon as the teacher entered the class the students stood up, দুইটাই পাস্ট। এবার দেখো, সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে, সিন্স দেখো, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স I visited India.
তার মানে এরকম রুলসটা হবে, আমরা এটা লিখবো। এটা হচ্ছে আমাদের 49 নাম্বার রুল। রুল 49, এরকম লিখতে পারি আমরা। দুইটা রুল এখানে, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট প্লাস সিন্স প্লাস সিম্পল পাস্ট। ওকে, আরেকটা হবে সিম্পল পাস্ট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। ওকে, দেখো এরকম it is many years since we met each other. কি লিখলাম? it is many years since we met each other। আরেকটা লিখতে পারি আমরা, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরেরটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। ওকে, এই যে সিন্সের সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে সিন্সের পরের অংশ পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা সিম্পল প্রেজেন্টও হতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট আমরা এরকম বলতে পারি, প্রেজেন্ট প্লাস সিন্স প্লাস পাস্ট, তাহলেই হবে। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সরি, এই রুলসটা এক্সট্রা দরকার নেই, এই রুলসটা এক্সট্রা দরকার নেই। হ্যাঁ, এটা আবার অন্য আরেকটা রুলস। তাহলে আমরা এটাই দেখব যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস সিম্পল পাস্ট। এই যে এরকম লিখতে পারি, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স উই মেট লাস্ট। ওকে, তাহলে যে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর এই যে উই মেট লাস্ট এটা হচ্ছে কি? সিম্পল পাস্ট। এবার আমাদের রুল নাম্বার 50, কোন সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট যখন পজিটিভ বা প্রযোজক ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। ওকে, অক্সিলারি ভার্ব বা পজিটিভ ভার্ব। দেখো, আই হ্যাড কাট মাই, কি হবে? হেয়ার কাট। কাট কাট কাটই থাকবে, তাই না? পজিটিভ ভার্ব মানে নিজে না করে অন্যকে দিয়ে করানো, প্রযোজক কর্তা। পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া, নিজে না করে অন্যকে দিয়ে করানো। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তার মানে দেখাচ্ছে কে? মা, কিন্তু নিজে দেখতেছে না, শিশুকে দেখাচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক তেমনি দেখো, কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন এগুলোর পরবর্তী অবজেক্টের পরবর্তী ভার্বটি পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। ওকে, কাট কাট কাটই থাকবে। এটা হচ্ছে রুল 50। তাহলে রুল 50 পর্যন্ত শেষ হলো। এবার আমরা রুল 51 শুরু করব। দেখো, নো সুনার, স্কার্সলি, হার্ডলি, এরপর হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এর পরের ক্লজে দেন বা হোয়েন এর পরে সাবজেক্ট, এরপর ভার্বের পাস্ট ফর্ম হয়। তোমরা একবার মাথা খারাপ হয়ে যাবে এত বড় রুলস দেখলে। আমরা এক্সাম্পলে চলে যাই, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, রুল 51, আগে একটা এক্সাম্পল লিখি, তাহলে ক্লিয়ার করব। ধরো এরকম, নো সুনার had the bell
rang the teacher entered the class. দেখো no sooner had, তারপরে ভার্ব আসলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর পরের অংশ তার সিম্পল পাস্ট হয়। এটাই বোঝাতে চাইছে, বলছে নো সুনার অথবা স্কার্সলি অথবা হার্ডলি, যেটাই বলি না কেন, এক্ষেত্রে আমরা নো সুনার, ও নর হয়ে গেছে না, সরি, নো সুনার, নো সুনার অথবা হার্ডলি অথবা স্কার্সলি প্লাস হেড, এইরকম এই যুক্ত সেন্টেন্সে প্রথম ভার্বটার হবে পাস্ট পার্টিসিপল ফর্ম আর পরের ভার্বটার হবে সিম্পল পাস্ট ফর্ম। এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখো নো সুনার হ্যাড দে রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, তাহলে এখানে আমরা দেন কথাটা লিখতে পারি, দেন, নো সুনার দেন দিতে পারি। তাহলে নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। ওকে, দেন অবলিক হোয়েনও বলা যায়, দেন অথবা হোয়েন না, নো সুনার হলে হয় দেন, আর স্কার্সলি হলে হয় কি হোয়েন। এই যে স্কার্সলি দ্য ট্রেন হ্যাড, স্কার্সলি হ্যাড দ্য ট্রেন, স্কার্সলি হ্যাড দ্য রেইন স্টপড হোয়েন দে লেভ দ্য শেল্টার, তাহলে স্কার্সলি হলে সেক্ষেত্রে হোয়েন বসায়। এইবার রোল 52, এটা খুব সহজ। 52 এই ফ্রেজগুলো হলে ভার্বের প্রেজেন্ট, এগুলো হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, দেখো রুল 52-তে বলেছে অলরেডি, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অলরেডি, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি আমি লিখি। রুল 52 এক্ষেত্রে রিসেন্টলি, lately, already, yet, just, just now. Okay, plus present perfect. মানে এই ফ্রেজগুলা যদি আসে তারপরে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ধরো হ্যাভ ইউ এভার ভিজিটেড কক্সেস বাজার। ওকে, যেমন এক্সাম্পল লিখি, রিসেন্টলি we have visited ইন্ডিয়া। এই যে হ্যাভ ভিজিটেড প্রেজেন্ট পারফেক্ট, তাই না? I have not done the work yet. ওকে, তার মানে আমরা বুঝলাম এই টেন্সগুলো যদি বসে, এই ওয়ার্ডগুলো যদি আসে, এগুলোকে বলে টাইম ফ্রেজ। হ্যাঁ, এগুলো টাইম ইন্ডিকেট করে। তাহলে এই ওয়ার্ডগুলো যদি আসে, এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। এবার দেখো নাম্বার 53-তে কি বলেছে, একটি হেল্পিং বা অক্সিলারি ভার্ব গঠন রীতি অনুযায়ী একই সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ভার্বের সঙ্গে বসতে পারে। যেমন দেখো, আই হ্যাভ বট দ্য বুক বাট আই হ্যাভ লস্ট ইট। ওকে, এটা খুব সিম্পল, এটা লিখবো না। বলছে কি একটি হেল্পিং বা অক্সিলারি ভার্ব গঠন রীতি অনুযায়ী একই সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ভার্বের সঙ্গে বসতে পারে। যেমন I have bought the book but I have lost it. Okay, according to the structure, যেহেতু আগেরটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, পরেরটাও প্রেজেন্ট পারফেক্ট।
বলছে 54 এ বলছে সাবজেক্ট এবং টেন্স আলাদা হলে একই ধরনের অক্সিলারি ভার্ব বসে না। যেমন দেখো এরকম বলছে আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি হ্যাজ এন্টার্ড দ্য রুম। 54। এবার আমরা আসবো রুল 54 এ। কি বলেছে? সাবজেক্ট এবং টেন্স আলাদা হলে একই ধরনের অক্সিলারি ভার্ব বসে না। যেমন এরকম বলছে I have left the room but he has entered the room. But he has entered the room. তাহলে দেখো সাবজেক্ট আলাদা, এখানে সাবজেক্ট হচ্ছে আই আর এখানে সাবজেক্ট হচ্ছে হি। এজন্য বলেছে সাবজেক্ট এবং টেন্স আলাদা হলে একই ধরনের অক্সিলারি ভার্ব বসে না। এখানে বসেছে হ্যাভ, এখানে বসেছে হ্যাজ, কারণ দুইটা সাবজেক্ট আলাদা, তাই না? তাহলে আই এর সাথে আমরা হ্যাভ বসাই, হি এর সাথে হ্যাজ বসাই। এই লাস্ট ওয়ান, হ্যাভিং ও টু বি এর পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপাল ফর্মে হবে। ঠিক আছে, হ্যাভিং অর টু বি। লাস্ট রুল আমরা একটু লিখি, রুল 55, হ্যাভিং অর টু বি প্লাস past participle বা V3. Okay, the sum is yet to be completed. Okay, I will go outside having finished the task. Okay, তাহলে দেখো yet to be, এই যে টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, এটা একটা। আর এটা হচ্ছে হ্যাভিং এর পরেও ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, এটাও একটা। ওকে, এই ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। তোমাদের বইতে আছে পেজ নাম্বার 81 থেকে 85 পর্যন্ত, ইন টোটাল 55টা রুলস আছে। হ্যাঁ, আমি এই সীমিত সময়ের মধ্যে চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য। আমি জানি না আমি কতটা সমর্থ হয়েছি, বিচার করার দায়িত্ব তোমাদের হাতে। যদি তোমরা একটু মনোযোগী হও, যদি তোমরা ক্লাসের লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনো এবং বইয়ের সাথে মিলিয়ে দেখো, নিজেরা একটু প্র্যাকটিস করো, গ্রুপ ডিসকাশন করো, তাহলেই তোমাদের কাছে জিনিসগুলো আরও ইজি হবে। ঠিক আছে, তোমরা তোমাদের মতামত জানাতে পারো, তোমরা তোমাদের ফিডব্যাক আমাদেরকে দিতে পারো, ভালো মন্দ বা আমার পড়ানোর ধরন নিয়ে তোমরা আমাকে জানাতে পারো, কিংবা তোমাদের কিভাবে করলে আরও বেশি লাভবান হবে, উপকৃত হবে। হ্যাঁ, ক্লাস থেকে একজন ক্লাস মনিটর, সে ফ্যাসিলিটেটরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ, টু সাপোর্ট ইউ, টু গাইড ইউ। ঠিক আছে, সো শেষ করছি আজকের মতো। আশা করছি আমার বন্ধুরা, আমার শিক্ষার্থী বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং দিন শেষে একটা ভালো ফলাফল অর্জন করবে, নিজের সুন্দর একটা ভবিষ্যৎ নিশ্চিত করবে এবং পরিবারের জন্য, দেশের জন্য, সমাজের জন্য ভালোভাবে কাজ করে যাবে। ঠিক আছে, এই শুভ কামনা নিয়ে শেষ করতে হচ্ছে। খোদা হাফিজ।